আমি এটা ডিসেম্বর থেকে তৎকালীন যে সরকারটা ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, আপনারা সবাই জানেন 4ঠা ডিসেম্বর আমাকে একটা মসজিদ তৈরি করার জন্য আমি যখন সোচ্চার হয়েছিলাম বা 1 বছর আগে থেকে বারবার বলেছিলাম, 11 মাস আমাকে কিছু বলা হয়নি। যখন 6 ডিসেম্বর প্রায় সামনে চলে এসেছিল, তখন আমার বিরুদ্ধে অনেক রকম পদক্ষেপ করা হলো, অপপ্রচার করা হলো। এমনকি আমাকে যাতে মসজিদ শুরু করতে না পারি তার জন্য কোর্টে যাওয়া হলো। গেল কারা? কোনো অমুসলিম যায়নি, মুসলিমরাই হাইকোর্টে গেল দুবার, এবং পরিশেষে হাইকোর্টও সেই সময় আমাদের ফেভারেই রায় দিলেন, মুসলিম সম্প্রদায়ের কমের পক্ষেই রায় দিলেন। বললেন যে একজন মুসলমান তারা মসজিদ করতে পারে, তাদেরকে বাধা দেওয়ার কোনো কোর্ট দেয়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্টও ঠিক একইভাবে একজন মুসলিম তার মসজিদ করার অধিকার আছে, সেটাই তিনি বলেছিলেন। যথাযথ সেই বিতর্ক অনেক আগেই শেষ হয়েছে। তারপরে রাজ্য হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের মধ্যে কিছু বিশিষ্ট আইনজীবী তেনারাও বলেছিলেন যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে, এখানে দাঙ্গা হবে, এখানে সমস্যা সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে আজকে 6 মাস অতিক্রান্ত, আজ পর্যন্ত ওই ইস্যুকে কেন্দ্র করে কোনো ইনসিডেন্ট ঘটেনি বা কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক করেনি। তাহলে জানতে হবে যে মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলিমরাই বেশি বেশি অপপ্রচার বা তাদের উৎসাহ করা, এটা যাদের পেশা তারা করেছে। আমরা তা নিয়ে তাদের বিরুদ্ধে কোনো ধিক্কারও জানাতে চাই না। তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা আল্লাহর উপরে বেশি করে ভরসা করুক বা ঈমান নিয়ে চলার চেষ্টা করুক, এটাই বলবো। কিন্তু যাদের উদ্দেশ্যে আপনি প্রশ্ন রাখলেন, যারা 2024 সালে এই জেলায় 3টে আসনের মধ্যে 2টোতেই জিতেছিল খলিলুর রহমান এবং আবু তাহের খান, এবং 2024-এ বরোদা থেকে এসে ইউসুফ পাঠানও জিতেছে। কিন্তু কালকে আমরা দেখলাম যে যারা এত বড় বড় কথা আমাদের বিরুদ্ধে বলছিলেন, আমাদেরকে বিজেপির বি টিম সাজানো হচ্ছিল, আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কলকাতার পার্টি অফিস থেকে এআই ভিডিও করে আমাদের বিরুদ্ধে মুসলমানদের ইমোশনাল নিয়ে আমরা খেলছি বা আমরা ইমোশনালকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি, যে মারাত্মক অভিযোগ এনেছিল, তারা আজকে বিজেপির শরণাপন্ন হয়েছে বা বিজেপির নিজেদের কোন স্বার্থে তারা বিজেপির এনডিএকে হাত শক্তিশালী করছে। আইএনডিএ জোটে তাদের নেত্রী আছে বা অন্যান্য দল আছে, কিন্তু যারা এনডিএতে আছে তারা সবাই জানে যে বিজেপি 2024 সালের লোকসভায় যে গরিষ্ঠতার প্রয়োজন 272, সেটাই সংখ্যায় পৌঁছাতে পারেনি। যথাক্রমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনার 16 জন, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ তাদের 12 জন, এবং চিরাগ পাসওয়ানের 5 জন। এদের সমর্থন নিয়েই মূলত মোদিজির তৃতীয়বারের গভর্নমেন্ট চলছে। এবং তিনি গত 10 তারিখে 10ই জুন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যতদিন প্রধানমন্ত্রী ছিলেন সেটাকেও অতিক্রম করে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের যে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা, সেটা তিনি স্পর্শ করেছেন। নিশ্চয়ই আমরা ভারতবাসী হিসাবে গর্ব করব। একজন বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি লম্বা সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে রয়েছেন, সেটা আমরা নিশ্চয়ই তেনাকে কৃতজ্ঞতা জানাবো। কিন্তু যে সমস্ত ব্যক্তি বিজেপি বিরোধী লোকদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল,
সেই আবু তাহের খান খলিলুর রহমান কিসের স্বার্থে এই এনডিএ কে সাপোর্ট করছে বা টিএমসি ত্যাগ করে টিএমসির নেতাদের আজকে তিনারা বলছেন যে নেত্রী অভিষেকের জন্য দল ডুবলো। এই অভিষেক যখন দলটাকে নিয়ে ব্যবসা করছিল, যখন টাকা তুলছিল, তখন তো এইসব ব্যক্তিদের মুখে কোনো কথা শোনা যায়নি। আমরা সে কথা বলতে গিয়ে আমাদেরকে বারবার শোকজ খেতে হয়েছে, ওয়ার্নিং নোটিশ খেতে হয়েছে, আমাদের সিকিউরিটি উইথড্র হয়েছে এই সমস্ত ন্যায় কথা বলার জন্য। কিন্তু আজকে যেসব পণ্ডিত ব্যক্তিরা বলছেন এত কথা, সেদিন তিনাদের নিজেদের স্বার্থের জন্য চুপ ছিলেন। এগুলা আগামী দিনে যখন নির্বাচন আসবে, সেই নির্বাচনে এরা যোগ্য জবাব পাবে। যদি আবার কারো হাত ধরে ভোটে দাঁড়াতে যায়, তখন সাধারণ মানুষ কিন্তু এদের যোগ্য জবাব দেবে বলে আমার বলতে তো কারো কোনো কিছু থাকে না। উপরওয়ালা মুখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, জিভ দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, দেখার, শোনার, বলার সবকিছু শক্তি উপরওয়ালা দিয়েছে। কোনো ব্যক্তিকেই জেনে না শুনে কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো বাজে কথা বলা উচিত না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে আমরা ইমান নিয়ে বলছি, যে আমরা যে ট্রাস্ট করেছি সেই ট্রাস্টে যে টাকা মানুষ অর্থ সাহায্য করেছেন, এই মসজিদ সম্পূর্ণ করতে গিয়ে আরো যা টাকা এসছে তারও আরো 10 গুণ টাকা দরকার। কিন্তু এই সমস্ত পলিটিক্যাল লিডারদের বিরোধিতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, এমনকি মুসলিমদের কিছু নেতা যারা টিএমসির চটি চাটতো, তারাও এই মসজিদের যাতে টাকা না দেয় তার বিরোধিতা ওপেন করেছে। তার জন্য বিগত 2 মাস ধরে সেইভাবে কোনো টাকা আসেনি। আমরা প্রথমেই ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যেটা পেয়েছি সেটার কোনো মূল্য নির্ধারণ এখনো করা হয়নি। কিন্তু ডাইরেক্ট অর্থ দান, টাকা দান বক্সে এবং অ্যাকাউন্টে দুটো মিলে 8 কোটি পার হয়নি, 8 কোটির মধ্যে আছে। কিন্তু আমরা কতটা প্রপার্টি খরিদ করেছি, কত জমি খরিদ করেছি, তার মূল্য কত, তার উপযুক্ত সব প্রমাণপত্র রয়েছে। এমনকি আমরা চার্টার অ্যাকাউন্ট লাগিয়ে আমরা তার অডিট করাবো। আমরা কত টাকা পেয়েছি আর কত টাকা খরচা হচ্ছে, কি কি কনস্ট্রাকশন হচ্ছে, তার জমি খরিদে কত টাকা লাগছে, তার অন্যান্য প্রতিদিন তাদের পরিষেবা যারা দেয় তাদের ভলেন্টিয়ার বা তাদের যৎসামান্য যে খরচাটা হয় তার কত খরচা, সমস্ত মুখে বলে দেওয়া যায় অনেক কিছু, কিন্তু যারা কাজ করে তাদের কাজের মূল্যায়নটা, যারা কাজ বুঝে, যারা আরো 10টা বিল্ডিং করে তারা ঠিক বুঝে যে এটা করতে গেলে কতটা কাঠখড়ি পোড়াতে হয়, কত অর্থ ব্যয় হয়। তো যারা বলছে তাদের বলতে দিন। আর আমি রাম মন্দিরের কোনো ব্যক্তির কি করেছে আমি বলবো, সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ধর্মীয় আচার আচরণের ব্যাপার, বা রাম মন্দিরের যে ট্রাস্টি কমিটি আছে তাদের কোটি কোটি টাকা দান পড়ে, তাদের কোটি কোটি টাকা সেখানে জমা হয়। সেই টাকা তিনাদের কি করবেন, তিনাদের ট্রাস্টি কিভাবে ব্যবহার করবেন, আর সেটা যদি কেউ অন্যায়ভাবে বা অনিয়ম করে যদি সেই অর্থ ব্যয় করে থাকে, সেখানে ট্রাস্টিরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এত বৃহৎ একটা প্রতিষ্ঠান নিয়ে আমি কিছু বলতে চাই না। দেখুন, আমি কালকেই বলেছি মালদাতে যে অভিষেকের গ্রেপ্তার হওয়া বা শ্রীঘরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি যে ধরনের অসংসদীয় বা অসাংবিধানিক বা অগণতান্ত্রিক ভাবে মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিল, তার ক্ষমতার অপব্যবহার বলুন, দুর্ব্যবহার বলুন, বা লুটের রাজনীতি করা বলুন, যেভাবে প্রশ্রয় দিয়েছে, যা করেছে, আমি গতকাল আমাকে মালদা জেলায় যখন প্রশাসনিক মিটিংয়ে ঢুকি তখন
অনেক বড় বড় সাংবাদিকরা ছিলেন কলকাতার, যেহেতু মুখ্যমন্ত্রীর মিটিং, সেখানে কলকাতার অনেক বড় বড় সাংবাদিকরা আমাকে সবাই চেনেন, আমিও তাদের চিনি। তেনারা আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ কি। তো আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলেছি যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি দীর্ঘদিনের রাজনীতিতে ছিলেন, কোনো ভুল ত্রুটি করলে সেটা প্রমাণিত হলে আইনের পথে চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্ট বুঝতে পারছি, লক্ষ্য করছি, যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করছে, কি বিধায়কদের সইচাল আর কি তার কোম্পানি, সেই কোম্পানি কি তার কলকাতার যে সমস্ত বেআইনি প্রপার্টি তিনি করে রেখেছেন, একটার পর একটা নোটিশ খাচ্ছেন, তাতে আমাদের মনে হয়েছে যে অভিষেক আগামী দিনে মানে গ্রেপ্তার হবে এবং নিশ্চিতভাবেই হবে এবং তাকে জেলে যেতে হবে। এই প্রসঙ্গে গতকালকে আলিপুরদুয়ার সরকারি অফিস থেকে প্রায় 4,400 ইভিএম অ্যাক্সিডেন্টালি পুড়ে গেছে বলে অভিযোগ এসেছে। তো এটা কি ভোটের যে এটারও একটা সঠিক তদন্ত হওয়া উচিত, ফরেনসিক ডিপার্টমেন্টের দেখা উচিত। কারণ একটা 10তলা বিল্ডিং, 10তলা 9তলার উপরে যেখানে ইভিএম মেশিন আছে, 6তলা 7তলাতে অগ্নিসংযোগ হলো না, নিচে থেকে তো আগুনটা উপরে যায়, উপর থেকেও নিচে আসতে পারে, কিন্তু হঠাৎ করে আগুনটা যে কি করে 9 ফ্লোর বা 10 ফ্লোরে কি বিদ্যুৎ হামতি ঘটলো বা কি ধরনের এই ঘটনা ঘটলো যেটা অগ্নিরোগ হলো, এটারও সঠিকভাবে তদন্ত করা উচিত। এর পিছনে রহস্য কি বা কারা এর রহস্যের সঙ্গে যুক্ত, তার তদন্ত হওয়া উচিত এবং যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। মুখ্যমন্ত্রী তথা উনিও ল্যান্ড দপ্তরের মন্ত্রী, ওনাকে হস্তক্ষেপ করার জন্য আগামী 18 তারিখে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সেদিন মাননীয় রাজ্যপাল বিধানসভায় ভাষণ রাখবেন। তার ভাষণ শেষে প্রায় 1 ঘন্টার বেশি সময় আমাদেরকে দেব বলেছেন মুর্শিদাবাদের এমএলএদেরকে। মুখ্যমন্ত্রীর সামনাসামনি যখন হব তখন নিশ্চয়ই এই ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে অবগত করব এবং এই মুর্শিদাবাদের মানুষ ঘর বাড়ি করার ক্ষেত্রে শুরু করে যে সমস্ত রাস্তাঘাটের যে কংক্রিটের যে ঢালাই রাস্তা, সেখানেও বালির প্রয়োজন হয়। কাজেই বালি একটা এমন বস্তু, বালি আমাদের বীরভূম থেকে বালি আসা বন্ধ, বীরভূমের ঘাটগুলোকে প্রায় বন্ধ করে রাখা হয়েছে। কাজেই এরপরে ভরপুর বর্ষা এসে গেলে মানুষ আর বালি পাবে না। কাজেই এখন আমাদের যে কাজ চলছে সেখানেও 20 গাড়ি বালির রিকুইজিশন দিয়েছে আমাকে কন্ট্রাক্টর। এই বালি নিয়ে আমিও চিন্তায় আছি। নিশ্চয়ই আমি আগামী দিনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইব এবং বীরভূম থেকে যে সব বালি আসে আমাদের এখানে সাঁইথিয়া বা তার আশপাশ, তারপরে আপনার বাহাদুরপুর ঘাট, তারপরে ওখানে এতেকার পিত্তলা ঘাট, বিভিন্ন ঘাট থেকে যে বালি আসে, সে বালিগুলা যাতে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষ সাঁইথিয়া বীরভূমের বালির উপরেই নির্ভর করে। কাজেই অন্যান্য জায়গায়, অন্য জেলায়, বাঁকুড়া বা উত্তরবঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধা সেখানকার লোক পায়, আমরা তো এখানে কোনো নদী বালি লোকালে নাই। আমাদের ভরতপুরে কিছু আছে, সেটাও বালি খুব কোয়ালিটি সম্পন্ন নয়। কাজেই আগামী দিনে যাতে মুখ্যমন্ত্রীর কাছে সামনাসামনি যখন হব, কালকে আমার ইস্যুটা নলেজে ছিল কিন্তু আমি কোনটা বলবো কোনটা ছাড়বো সময় কম ছিল, তাই এই ইস্যুটা আনতে পারিনি। আমি বৃহৎ রেজিনগর শিল্প তালুক এবং সুগার মিল এবং অন্যান্য বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি কথা দিয়েছেন যে এসব বিষয়গুলা গুরুত্ব সহকারে দেখা হবে। কাজে আগামী দিনে বালির সমস্যাটাও সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বা হস্তক্ষেপ। যে হুমায়ুন সাহেব কিন্তু সক্রিয় থাকে অনলাইনে বা তার ফেসবুক আইডিতে এবং বিভিন্ন মিডিয়ায়
তিনি সোচ্চার হন। পূর্বতন সরকারের বিরুদ্ধেও হয়েছেন, এখনো তিনি সোচ্চার আছেন। কাজেই তিনি রাজ্য পুলিশের ডিজিপিকে উদ্দেশ্য করে বলেছেন যে হুমায়ুন সাহেব যেন আমার কাছে কোনো অভিযোগ না করতে পারে যে পুলিশ হাত পেতে টাকা তুলছে, এটা আপনাকে দেখতে হবে। তো সঙ্গে সঙ্গে সেখানে অনেকেই হাততালি দিয়েছে, আমি নিজেও মুখ্যমন্ত্রীকে হাততালি দিয়েছি, ধন্যবাদ জ্ঞাপন করেছি যে, এবং এটাও চিৎকার করে বলেছে যে এখনো আপনার পুলিশের কিছু কিছু অ্যাঙ্গেল দুর্নীতি মুক্ত নয়, তারা এখনো এই ধরনের কাজে যুক্ত। উনি আমাকে ডাইরেক্ট বলেছেন যে আপনি শুধু আমাকে ছবি তুলে কোথায় পয়সা তুলছে, কোথায় কে এখনো তোলাবাজি করছে। কাজেই ওনার জিরো টয়লেটের সরকার, উনি কোনো রকম দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করবে না, তোলাবাজি করতে দেবে না, তিনি ওপেন বলেছেন। আমরা এই জেলার প্রশাসনকে বলবো যে মুখ্যমন্ত্রীর বার্তা আপনারা গুরুত্ব দেন এবং আমাদের কথা শোনার দরকার নাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ভাষায় বলেছেন, যেভাবে ভদ্রভাবে বলেছেন, আপনারা সতর্ক হয়ে যান। পুলিশ প্রশাসন এখনো যারা ডাক মাস্টার রেখেছেন, ডাক মাস্টার বন্ধ করুন। আপনাদের যেভাবে যতটুকু আপনাদের সরকারি পাওনা গুন্ডা পান, তা থেকেই আপনাদের ভালোভাবে চলা উচিত। অনেক অসহায় মানুষ আছে, তাদের অনেক অর্থ নাই, তাও তারা চলে, জীবনযাপন করে। কাজেই মুখ্যমন্ত্রী আমার সামনে বলেছে, আমাকে অ্যাড্রেস করে বলেছে, আমার নাম নিয়ে বলেছে যে হুমায়ুন সাহেব এই ব্যাপারে সক্রিয় হয়, উনি যদি আমার কাছে যাতে কোনো অভিযোগ না করতে পারে সেরকম আপনারা লক্ষ্য রাখবেন। আমার নাম নিয়ে বলেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কালকে মালদার মিটিং থেকে উনি বলেছেন। কাজে আমি খুব গর্ববোধ করি, আমি যে অন্যায়ের প্রতিবাদ করি, আমি যে কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করি না, সেটা আরেকবার গতকাল মালদার মিটিং থেকেই আরেকবার প্রমাণ হয়েছে। কাজেই মুখ্যমন্ত্রীর সামনাসামনি যখন হব এবং আমাদের কাছে কংক্রিট যখন আরও কিছু খবর আছে থাকবে, সেগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আগামী দিনে নিয়ে আসবে। सौजन्यता सबके लिए ही होना चाहिए, वो बीजेपी हो, कोई टीएमसी हो, कोई नेशनल कांग्रेस हो, कोई मार्क्सवादी कम्युनिस्ट पार्टी हो, जो पार्टी हो, सबके लिए सौजन्यता होना चाहिए। किसी को साथ व्यक्तिगत कोई झगड़ा विवाद में नहीं जोड़ना चाहिए। पार्टी का जो नई नीति है, उनको नीति लेके पार्टी चलेगी। पार्टी का जो सिलसिला है, जो कर पाई है, जो करना वो करेगी। लेकिन सौजन्यता कोई पहले तोड़ेगी तो उनको खिलाफ तो सौजन्य तोड़ेगा। वो जो जिसने टाइम इसने सत्ता में था, वो किसी को साथ सौजन्य दिखाया? वो उनका एमएलए एमपी को साथ कोई बात ही नहीं मौका मिला, कोई बात ही नहीं किया, कोई उनका नजदीक में घुसने नहीं दिया। तो आज वो लोग कैसा सौजन्य का बात कर रहा है? किसको ये बात बोलने का कोई जरूरत नहीं है। खुद वो दम्भिक होके चला, किसी को साथ कोई कोऑपरेशन नहीं किया, किसी को कोई सपोर्ट नहीं दिया। तो आज का दिन का उनका ये बोलने का कैसा हक है? पहले उनको मानना चाहिए, बाद में वो किसी को मानने के लिए बोलना चाहिए। टीएमसी का जो सांसद अपना पार्टी को छोड़ के वो जो अलग ब्लॉक बना रहा है, वो ब्लॉक का एनडीए को हिस्सा ले रहा है, एनडीए को पास जा रहा है। तो जो सांसद और टीएमसी को उम्मीदवार होके 2024 में जो चुनाव जीता, वो तो बीजेपी को खिलाफ ही इनको चुनाव में वोट दे के जिताया। लेकिन ये लोग आम आदमी को साथ गद्दारी कर रहा है और टीएमसी पार्टी को लीडरशिप को साथ भी गद्दारी कर रहा है। इतने इनको 2 साल पहले चुनाव का
जो हो गया 2024 में, आज 2026 में आके ये लोग पूरा पलटी खा रहा है, पार्टी को खिलाफ जा रहा है। आम जनता जो चुनाव में उनको पास वोट दे के उनको जिताया, उनको खिलाफ जा रहा है। तो अगले दिन जो चुनाव आएगी वो तो बहुत दूर है, 2029 में लोकसभा का चुनाव है। मेरा कोई लोकसभा का जो ब्लॉक बन रहा है वो एनडीए में शामिल हो रहा है, तो अपना अपना सुविधा लेने के लिए ये कर रहा है। कोई अपना कोई सरकार को साथ कोई फायदा लेने के लिए ये इनको नीति छोड़ के, इनको टीएमसी छोड़ के, टीएमसी लीडरशिप को साथ गद्दारी करके ये लोग यहाँ जा रहा है। तो आम जनता अगले दिन ये जो आदमी ये टीएमसी को पार्टी और बीजेपी को खिलाफ जो इनको चुनाव टाइम जो वोट देके इनको निर्वाचित किया, ये लोग अगले दिन इनको समुचित जवाब जरूर देंगे, यही कहना चाहते। সরকারটা তো মাত্র 1 মাস হয়েছে। সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালই মালদাতে আমরা 4টে জেলার প্রশাসনিক মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। মুখ্যমন্ত্রী একটু দেরি হয়েছিল আসতে, কারণ তিনি কলকাতা থেকে বাগডোগরা থেকে আবার হেলিকপ্টারে, তিনার দুটোই আসার কথা ছিল, তিনি ডায়াসে এসেছেন প্রায় 3:30। তারপরে তিনি যতক্ষণ ছিলেন তিনার হেলিকপ্টারে ওড়ার একটা সময় থাকে, অন্ধকার হয়ে গেলে হেলিকপ্টার উড়ে না, তেনাকে আবার বাগডোগরায় যেতে হবে, আবার কলকাতায় ফিরতে হবে, তারা ছিল। তার মধ্যে আমাদের প্রশাসনিকভাবে যে মিটিংটা হয়েছে অত্যন্ত ভালো মিটিং হয়েছে। উনি মুর্শিদাবাদ, নওদা কি বলে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 4টে জেলার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে গঙ্গা ভাঙন থেকে শুরু করে রাস্তার যে বেহাল অবস্থা আমরাও তুলে ধরেছি। নওদা সহ, রেজিনগর বিধানসভা সহ, শিল্প তালুক সহ, পলাশী, রামনগর সুগার মিল সহ সমস্ত বিষয় নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এনেছি। তিনার পিএসকে কপি দিয়েছি এবং মুর্শিদাবাদের জেলা শাসকের কাছেও তার কপি দিয়েছি। উনি আশ্বস্ত করেছেন যে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, উন্নয়নের ক্ষেত্রে কোনো ওরা আমরা হবে না। উনি সবাইকে গুরুত্ব দিয়ে বাংলার উন্নতি করবেন। তেনাকে তো সময় কিছুটা দিতেই হবে, সঙ্গে সঙ্গে তো এমন কারো হাতে আলাদিনের প্রদীপ নেই যে তিনি বসলেন আর সঙ্গে সঙ্গে সব সমাধান করে দিলেন। 15 বছরে যে সমস্ত সমস্যা জিয়ে রাখা হয়েছিল ওনাদেরকেও টাইম দিতে হবে। আমরা তিনার দৃষ্টিতে আনবো, তিনার নজরে আনবো, তিনার কাছে আবেদন করব, অভিযোগ করব, নিশ্চয়ই কাজ আগামী দিনে হওয়া উচিত হবে। देखिए, ममता बनर्जी हो, कोई अभिषेक बनर्जी हो, कोई जो व्यक्ति हो, किसी को कोई गलत काम पर जुड़ा है, किसी को पास कोई सबूत है तो उनको कार्रवाई होगा। कोई सबूत नहीं होगा तो अननेसेसरी किसी को नहीं फंसाना चाहिए, किसी को खिलाफ कोई नई कदम उठाना चाहिए। कोई किसी को गलत काम पर जुड़ा हुआ है, किसी को पास सबूत है, किसी को कोई गलत काम कर दिया तो उनको जो लॉ है, लॉ को मुताबिक वो चलेगी। अगले दिन उनको खिलाफ इंक्वायरी होगी, उनको जो लॉ मुताबिक उनको खिलाफ कार्रवाई होगी।